বেনজিরের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু রিমান্ডে। হঠাৎ বৃষ্টিতে জুবুথুবু পশুর হাট। নাসনা নাবুদ ব্যাপারীরা। গরুবাহী গাড়িতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপি। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ। 2-3 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ। উন্নয়ন সইতে না পেরে সরকারের উৎখাত চায় বিএনপি। মন্তব্য নানকের। লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার বিরোধী নেতাদের। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সরকারি ব্যয়ের লাগাম টানার পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান টিম। তাই এখন মামলার বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন, এমনটি জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। দুপুরে তিনি জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট তথ্য উপাত্ত হাতে এসেছে। খুরশিদ আলম খান জানান, বেনজিরের অবৈধ সম্পত্তি জব্দে আদালতের আদেশের মাধ্যমেই প্রমাণ হয়েছে তিনি অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। তবে অভিযোগ ওঠার মধ্যেই দেশ ত্যাগ করেছেন পুলিশের আলোচিত এই সাবেক মহাপরিদর্শক। এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে, তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার। কমিশন এটা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যে ডাটাগুলো আসছে, যে অপরাধলব্ধ সম্পত্তি এবং আয় যেটা আসছে, তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট প্রাইমা ফেসি অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ের করার মতো একটা অবস্থা আসছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 4টি মোবাইল কোম্পানিকে 152 কোটি টাকা সুদ ছাড়ের দায়ে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলার কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন। আদালতের নির্দেশনায় 60 দিনের মধ্যে বিদেশ যেতে পারবেন না ওই কমিশনার। এর আগে ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূতভাবে একক নির্বাহী সিদ্ধান্তে 16টি নথিতে 152 কোটি 89,390 টাকা পরিশোধিত অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগে কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে গত 11 জুন বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল লিমিটেডকে ওই সুবিধা দেওয়া হয়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ এই তথ্য জানান। ডিবি প্রধান বলেন, হত্যার বিষয়ে সাইদুল ইসলাম মিন্টুর কাছ থেকে তথ্য আদায়েই তাকে রিমান্ডে আনা হয়েছে। মিন্টু কয়েকবার ওই এলাকার এমপি হওয়ার চেষ্টা করেছেন। তিনি মোবাইল ফোনগুলো লাপাত্তা করেছেন কিনা হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে। শিমুল ভুইয়া ও গ্যাস বাবুর জবানবন্দিতে কিছু তথ্যপাত্র পাওয়ার কথা জানিয়ে হারুন বলেন, মিন্টুকে জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে নাজেহাল গরুর ব্যাপারীরা। বেশিরভাগ জায়গায় সামিয়ানা না থাকায় ভিজে জুবুথুবু অবস্থা হাটে আসা কোরবানির পশুগুলোর। এতে গরুগুলো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা ব্যাপারীদের। এদিকে এখনও কোরবানির পশুর হাটে বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। 2-1 ক্রেতা যারা আসছেন তারাও আশানুরূপ দাম না বলায় বিক্রেতারা হতাশ। তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি, তাতেই অসুস্থ হয়ে নুয়ে পড়েছে জামালপুর থেকে সদ্য রাজধানীতে আনা গরুটি। তাই তো বৃষ্টির মধ্যেই গরুটিকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খামারি। তার মতো সিরাজগঞ্জ থেকে আসা আরেক ব্যাপারী বিল্লাল মিয়াও ব্যস্ত গরুর পরিচর্যায়। বৃষ্টিতে বড় ক্ষতি হবার আশঙ্কায় উদ্বিগ্ন তারা। কোরবানির পশুর সুস্থতার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান ইজারাদাররা। এখন পর্যন্ত যা দিয়ে কিনে নিয়েছি ওই দাম কয় না, যে দাম কিনে নিয়েছি এই চালান দাম কয় না। কাগজ টাঙ্গানোর জায়গা না, গরুগুলো ভিজে গেল না,
তাহলে ওরা তো দামদার জিনিস, ওদের তো সমস্যা না। গরুর শারীরিক অবস্থা ভালো না, এখন গরু বলা গেল গরুটা গরমের কারণে গাড়িতে নামারে করি তো শুচ্ছে আর উঠতেছে না, শুধু গরমের কারণে হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আমরা লেবার দিয়ে আমরা পানিটা যেন নেমে যায় তাড়াতাড়ি দ্রুত, আমরা ওই কাজ করছি অলরেডি। কিছুক্ষণের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে ব্যাপারীরা যেন কোনো কষ্ট না পায়। বৃষ্টি কিছুটা কমার পরে অল্প কিছু ক্রেতার দেখা মিলল। দাম নিয়ে তাদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে খরিদ নাই, বেচা কিনা নাই, আরেকদিকে দামও তো কম। যেটা আমরা 2 লক্ষ টাকা কিনা, এটা দাম করতে হয়তো 100-150। বৃষ্টির কারণে গরু রাখা খুব কষ্ট হচ্ছে, ওই জন্য একটু কম করে দিলাম। 6টা আনছি, একটা বেশি দিচ্ছি। খামারিরা বলছেন গতবারের চেয়ে এবার গরু প্রতি 10 থেকে 20 হাজার টাকা বেশি দিয়ে আনতে হয়েছে তাদের। সেই সাথে ফিডের দামও বাড়তি, তাই কোরবানির পশুর দাম এবার বেশি বলে ব্যাপারীরা জানালেন। এটা যেটা কিনলাম সেটা 2 লাখের মানে ছিল, সেটা ইনশাল্লাহ 1,70,000 টাকা কিনলাম। ব্যাপারীরা দাম একটু বেশি চাচ্ছে, কিন্তু একটু বার্গেনিং করে নিলে বর্তমান বাজার দর অনুযায়ী সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে 80,000। শুক্রবার থেকে রাজধানীর পশুর হাটগুলোয় ক্রেতা সমাগম বাড়বে, জমে উঠবে বেচা বিক্রি, এমন প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসা গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি। তবে ঘণ্টাখানেকের বেশি সময় টানা বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি, গ্রিন রোড, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিকেল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর। এরপর বিকেল 5টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি নামে। এতে ধানমন্ডি, মিরপুর সহ অপেক্ষাকৃত নিচু সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন মহল্লার গলিও পানির নিচে। এতে বিপাকে পড়েছেন অফিস ফেরত মানুষজন। দৈনন্দিন কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন তারাও ভোগান্তিতে পড়েছেন। সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। রিকশা, সিএনজি সহ পরিবহনগুলো বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এদিকে একটু বৃষ্টিতেই সড়ক তলিয়ে যাওয়ায় নগর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। তবে সড়কে যানজট, বিশৃঙ্খলা এবং পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ঘটনায় পুলিশের নমনীয়তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফিটনেসবিহীন গাড়ি চললেই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদযাত্রার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট 69 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। প্রতি বছর আসলে ট্রেন জার্নি খুব ভালো লাগে, খুব আরামদায়ক, কিন্তু ঈদ যখন সামনে আসে তখন তো প্রচুর লোক। মানে এখন যদি ঠিক মতো যা পৌঁছায় তাহলে তো ভালো, না হলে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু কষ্ট হয়। দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে, কারণ পরিবারের সাথে ঈদ করব, কষ্ট হলেও যেতে হচ্ছে। কালোবাজারি ঠেকাতে আগে অনলাইনে টিকিট কেটেছেন যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কথা বলেন বাস মালিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে। এরপর গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। ভোগান্তি সহ নানা বিষয় জানতে কথা বলেন গরুর ব্যবসায়ীদের সাথে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। বলেন, সড়ক শৃঙ্খলায় কঠোর পুলিশ, চাঁদাবাজিতে কোনো ছাড় নেই। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো। আমরা যে নলেজে আসছে এটার ব্যবস্থা আমরা নিব। নমনীয় থাকার কোনো ইয়ে নাই। যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটাই একে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আইজিপি দাবি করেন জঙ্গিদের কোনো হুমকি নেই, তবে সব ধরনের আশঙ্কা ঘিরেই ঈদ কেন্দ্রিক নিরাপত্তা নেওয়া হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন এবং গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখ মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে যাত্রীবাহী বাস, পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন বেশি চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কে যানজট ও ধীরগতি সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ বৃদ্ধি ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের সারি বাড়ছে বলে জানায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষ ও পরিবহনের চাপ বাড়লেও মহাসড়কগুলোতে এখনও যানজট সৃষ্টি হয়নি। তবে যাত্রীদের অভিযোগ 2 থেকে 3 গুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী আহ্বান জানান। রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রীকে বলেন, চাকরি নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশি জনশক্তিকে ভিসা দিয়েছে, তবে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার উপর জোর দেন তিনি জানান, প্রতি মাসে প্রায় 20,000 বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারে দেশটির কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। বাংলাদেশের কন্টেইনার টার্মিনাল সহ কয়েকটি খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী এ বিষয়ে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র করছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, মির্জা ফখরুল বলেছেন সরকার বিএনপির প্রধান শত্রু। মির্জা ফখরুল ঠিকই বলেছেন মন্তব্য করে তিনি বলেন, সরকার উন্নয়ন করেছে বলেই তারা উৎখাত করতে চায়। নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লক্ষ্য বাস্তবায়নে অবিচল জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, দুর্নীতি যেই করুক শেখ হাসিনা ছাড় দেবেন না। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কোনো দুর্নীতিবাজের বিচার বিএনপি করেছে বলে কোনো উদাহরণ নেই, বরং হাজার হাজার কোটি টাকা পাচার করে তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন তিনি। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের প্রধান শত্রু হলো এই সরকার, এই সরকারকে উৎখাত করতে হবে। ঠিকই বলেছেন, ভিতরের কথা বেরিয়ে গেছে। আওয়ামী লীগ এই সরকারই আপনাদের প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার, কারণ এই সরকার অসাম্প্রদায়িক সরকার। ওরা জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে, ষড়যন্ত্রের পথ ব্যর্থ হয়ে এখন ওরা নতুন ষড়যন্ত্রের পথ এগিয়ে যাচ্ছে। সরকারের সমালোচনা করলে কারোরই নিস্তার নেই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, কোনো পেশার মানুষই ক্ষমতাসীনদের কাছে নিরাপদ নয়। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে এখন একদলীয় শাসনের চূড়ান্ত অবস্থা বিরাজ করছে। গুম, খুন, গুপ্ত হত্যা বাড়ছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে বিরোধীদের সাজা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা তা করছে ক্ষমতাসীনরা। নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যতক্ষণ পর্যন্ত এদেশে গণতন্ত্র ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত এদেশে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের যে মৌলিক অধিকার সুরক্ষিত না হবে, যতদিন পর্যন্ত গুম এবং ক্রস ফায়ারের ভয় না যাবে, ততদিন পর্যন্ত এদেশের গণতান্ত্রিক শক্তি এবং তাদের নেতা দেশনায়ক তারেক রহমান তার কণ্ঠস্বরকে আপনি হুমকি দিয়ে থামাতে পারবেন না। বাজেটে কোনো ক্ষেত্রেই সাধারণ মানুষের উদ্বেগ কমানোর কোনো দিক নির্দেশনা নেই। আমি আর ডামি সংসদ, এর বাজেটে কোনো সমাধানও নেই। বাজেট নিয়ে নাগরিক ঐক্যের আলোচনায় বিরোধী নেতারা এসব কথা বলেন। বাঁচতে হলে উপেক্ষিত আর বঞ্চিত জনগণকেই রাস্তায় নামতে হবে উল্লেখ করে বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
নৈতিকতাহীন অর্থনীতির সালতামামি শিরোনামে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনায় বিরোধী রাজনৈতিক নেতারা বলেন, যারা জনগণের ভোটের তোয়াক্কা করে না তাদের কাছে জনবান্ধব বাজেট আশা করাই বোকামি। এই বাজেটের একটাই ভালো দিক, আর তা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা যে ভালো না তা সরকার নিজের মুখে স্বীকার করা। ওরা মাফিয়া, ওদের কোনো রাজনীতি নাই, ওদের কোনো ধরনের নীতি নৈতিকতা নাই। এরা এখানে লুটপাট করার জন্য বসছে, এখানে লুটপাট করে টাকাটা পাচার করবে। ইন্টারকন্টিনেন্টালের যে পাশে একটা হসপিটাল হয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না, এটা হচ্ছে বঙ্গবন্ধু স্পেশাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপার স্পেশাল হসপিটাল। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা সংস্থার অর্থায়নে ১,৫০০ কোটি টাকা বাজেটে একটা আন্তর্জাতিক মানের হসপিটাল করতে চেয়েছে বাইরের সংস্থা, তারা টাকা দিয়েছে। কিন্তু এই চোরেরা নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি যন্ত্রপাতি ক্রয় থেকে এতটা দুর্নীতি করেছে, সেই প্রতিষ্ঠান খুব ক্ষুব্ধ হয়েছে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা চালু হয় নাই। সম্পূর্ণ এই উন্নয়নের নামে সরকার একটা লুণ্ঠনতন্ত্র কায়েম করেছে এবং এই লুণ্ঠনতন্ত্রটাকে অবাধ করেছে। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য কতিপয়কে লুটপাট করার একটা অবাধ সুযোগ দিয়েছে। যেমন আমরা এস আলমকে দেখি, তিনি 8টা ব্যাংকের মালিক হয়ে যান, 12,000 কোটি টাকা বিদেশে তার বিনিয়োগের খবর পাওয়া যায়, তদন্ত পর্যন্ত হয় না, এমনকি সর্বোচ্চ আদালতে গিয়েও প্রতিকার পাওয়া যায় না। আলোচনায় নেতারা বলেন, সর্বক্ষেত্রে বৈষম্য বেড়েই চলছে, রিজার্ভ প্রায় শূন্য। তারা বলেন, এই সরকার উৎপাদকেরও না ভোক্তারও না। মানুষ তো ন্যূনতম স্বস্তি চেয়েছিল, বাজেটে একটা স্বস্তি হবে। বাজেটে কোনো একটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোনো একটা স্বস্তির কোনো খবর আছে? মানুষের উদ্বেগ কমানোর কোনো নমুনা আছে? কোথাও কোনো নমুনার কোনো কিছু নাই। ফলে দুর্বৃত্ত মাফিয়াদের এই বাজেট, গণপ্রতিনিধিত্বহীন সরকারের বাজেট জনগণের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য না। এই সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি দেশত্যাগে বাধ্য হয় এবং তাকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হতে হয়। এই সরকারের নিয়োজিত প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিয়োজিত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিয়োজিত মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, এমপিদের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগ। এক্ষেত্রে কোথায় সমাধান কোথায়? আমি এবং দামির সংসদের কোন সমাধান আসবে বলে আমরা মনে করি? কখনো না। আর বাঁচতে হলে উপেক্ষিত এবং এই বঞ্চিত জনগণ যারা, তাদেরকে জাগ্রত করা এবং তাদেরকে সাথে দিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ব্যাংকের লুটতরাজ অব্যাহত থাকবে। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ধনী আরো ধনী হবে, গরিব মানুষ মারা যাবার মতো। যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না করতে পারি ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতিবিদ আর ব্যবসায়ীরা বলেছেন, বাজেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণ হবে না, তাই লক্ষ্য যেটাই নির্ধারণ হোক তা কেবলই সংখ্যা। তাদের মতে সরকারের নেওয়া ভুল নীতির নেতিবাচক প্রভাব মূল্যস্ফীতি সহ সার্বিক অর্থনীতিতে পড়েছে। বাজেট নিয়ে আলোচনায় এসব কথা উঠে আসে। এদিকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছেন, প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় নিয়ে আলোচনা চলছে। এটি নিয়ে প্রশ্ন না তুলে কোন খাতে কিভাবে ব্যয় কমানো যায় সেই আলোচনায় যৌক্তিক। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। 6 জুন 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। চলতি মাসের শেষ দিকে পাশ হবে বাজেট, তাই বাজেট পেশের পর থেকে খুঁটিনাটি নানা দিক নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে। ভালো কিছু অর্জন করতে হলে গুড পলিসি লাগবে। অনেক সময় বলা হয় যে গুড লাকও দরকার হয়। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে বাংলাদেশে এখন আমরা ব্যাড পলিসির সঙ্গে ব্যাড লাক যোগ হয়েছে। উপরে তাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে, এই যদি 4,80,000 কোটি টাকা চিন্তা করেন, তাহলে তাদের কিন্তু প্রবৃদ্ধি অর্জন করতে হবে 37% 1 বছরের মধ্যে। আচ্ছা দেখুন, আমার অসুবিধা নাই, তাহলে আপনি যে কোনো নাম্বারই দিতে পারেন, কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত একটা ইকোনমি যেটা স্লো ডাউন করছে, যেখানে ব্যবসা বাণিজ্য এখন করাটা কঠিন যেহেতু সুদের হার অনেক বেশি, সেই ইকোনমি থেকে আপনি এনবিআরকে এরকম একটা টার্গেট দিবেন? আলোচনায় বারবার ঘুরে ফিরে আসে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। রুরাল আরবান ধরে প্রেজেন্ট করেন, দুটো জায়গাতেই আপনি দেখবেন ফুড ইনফ্লেশন ইজ হায়ার রেটে বেড়েছে
and compared to non-food inflation. সুতরাং ফুড ইনফ্লেশনটা কেন বাড়ছে এইটার একটা সদুত্তর পাওয়া দরকার। 10% ইনফ্লেশন রেটটাকে যদি আপনি 2%-এ নামাতে চান, এটার কি পলিসি টুল দিয়ে সম্ভব? সম্ভব। সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানি সাপ্লাই এতখানি রেস্ট্রিক্ট করতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট আসলে ফিজিবল হবে না। রিয়ালিটি বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বাস্তবতা যেটা, এই বাজেট ইজ কমপ্লিটলি নট ইন সিঙ্ক অ্যান্ড দেয়ার ইজ আ টোটাল ডিসকানেক্ট। বাজেটে সরকারি ব্যয় কমানো নিয়ে আলোচনার জবাব দেন ডক্টর মশিউর রহমান। সরকারি ব্যয় কমানো এটা সবসময় বলা হয়ে থাকে। আমার কাছে একটা মনে হয়েছে সরকারি ব্যয় কথা যখন আমরা বলি তখন আমরা আমাদের চোখে ভাসে সরকারের উপরের স্তরের কর্তা ব্যক্তিরা কি করছেন না করছেন, কিন্তু এখন সরকারের একটা বড় খরচ হলো এই প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের। স্বাস্থ্যখাত সরকারের কার্যক্রম বেশ বড়। সমস্যা চিহ্নিত হলেও সেসবের সমাধানের প্রস্তাবিত বাজেটে দিক নির্দেশনা নেই বলে মনে করেন আলোচকরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে প্রস্তাবিত বাড়তি লাইসেন্স ফি কমানো এবং 15% ভ্যাট প্রত্যাহার সহ 13 দফা দাবি জানিয়েছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প মালিকদের সংগঠন বিজিএপিএমএ। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহরিয়ার এই দাবি জানান। তিনি জানান, নতুন বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া অযৌক্তিক। সংগঠনটির সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী জানিয়েছেন, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের 95% বেশি চাহিদা এখন দেশের কারখানাগুলোর মাধ্যমে পূরণ হচ্ছে। গেল বছর এই খাতটি থেকে প্রায় $8 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে প্রায় $1.5 বিলিয়ন ডলারের পণ্য সরাসরি রপ্তানি করেছে বাংলাদেশ। সরকারি নীতি সহায়তা পেলে $720 মিলিয়ন ডলারের প্যাকেজিং পণ্য রপ্তানির বাজার ধরা সহজ হবে। তবে বাজেটে যেসব প্রস্তাব এবার করা হয়েছে তাতে অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের রপ্তানি হোঁচট খাবে এমন দাবি তাদের। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানের অভিযোগ, দেন দরবারের শক্তির উপর নির্ভর করে বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন তথা ওয়াশ খাতের বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। জানান, গেল বছরের চেয়ে এবারের বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ 18% কমেছে। সব থেকে বেশি 72% বরাদ্দ কমেছে স্বাস্থ্যবিধির উপখাতে। তার দাবি, দ্রুত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের এই সময়ে ওয়াশ খাতে বরাদ্দ কমানোর মাধ্যমে অবহেলা করা অন্যায়। বরাদ্দের ক্ষেত্রে এক এক সিটিতে এক এক রকম বরাদ্দ বৈষম্যমূলক। তবে জলবায়ু অর্থায়নের তহবিল থেকে ওয়াশ খাতে 16% খরচের পরিকল্পনাকে ইতিবাচক বলে মন্তব্য করেন আলোচকরা। তারা বলেন, 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 8টিতেই এডিপিতে বরাদ্দ না থাকায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের ঝুঁকি তৈরি হবে। ওয়াশ খাতের উন্নয়নে 8 দফার সুপারিশ তুলে ধরেছে পিপিআরসি। বাংলাদেশে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বলেছেন, বাংলাদেশের সাথে অংশীদারিত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে এসব কথা বলেন লু। মার্কিন বিমান ঘাঁটি তৈরির অনুমতি চাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে লু জানান, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্র। তার দাবি, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের সাথে কাজ করাই অগ্রাধিকার ছিল। বাংলাদেশিদের উপর আরও নিষেধাজ্ঞা আসবে কিনা এমন প্রশ্নে লু জানান, দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ থাকলেই কেবল ব্যবস্থা নেয় মার্কিন প্রশাসন। বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে আশাবাদী তিনি। বলেছেন, মানবাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য বাস্তবায়নে যোগাযোগ অব্যাহত থাকবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে তার ঢাকা সফরে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়টি এই সাক্ষাৎকারে উঠে আসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার সিকিউরিটি আইনও মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা নিয়ন্ত্রণের হাতিয়ার। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা অনুমোদনের আগে এই আইন ঢেলে সাজাতে হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন এনে 2023 সালে সরকার প্রণয়ন করে সাইবার সিকিউরিটি আইন। সম্প্রতি এই আইনের বিধিমালাও করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এই বিধিমালার নানা অসঙ্গতি তুলে ধরা হয়। লিখিত উপস্থাপনায় বলা হয়, এই বিধিমালার অপরাধগুলোর সংজ্ঞা স্পষ্ট করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের নানা তথ্য হুবহু তুলে ধরা হয়েছে। সাইবার নিরাপত্তার জন্য সাইবার অপরাধগুলোকে যেভাবে ডিফাইন করা উচিত ছিল ওই আইনে কিন্তু সেভাবে ডিফাইন করা হয় নাই। তো এই কারণে ওই আইনটা আগে সংশোধন করতে হবে ব্যাপকভাবে, তারপরে এই ধরনের একটা বিধিমালা যেটা এখানেও কিন্তু সংশোধন আমরা প্রস্তাব করছি সেগুলো করতে হবে। এই সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছু রয়ে গেছে। এই আইন ঢেলে সাজাতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই শুধু খোলসের পরিবর্তন, নামের পরিবর্তন, বাস্তবে মূল উপাদানগুলো আগের মতোই রয়ে গেছে। এই দেশের মানুষের অধিকার লঙ্ঘন, বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে ব্যবহার করে মত প্রকাশে, তথ্য প্রকাশের যেই অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আসলে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক হাতিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন বিধিমালা অনুমোদনের আগে অংশীজনের সঙ্গে আলোচনারও পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করে, নাগরিক সমাজকে সম্পৃক্ত করে, সাংবাদিক সমাজকে প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে অগ্রসর হওয়া অপরিহার্য বলে মনে করি। কিভাবে? সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার পর মেট্রো রেল চলাচলের সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আনা হয়েছে পিক এবং অফ পিক আওয়ারের তারতম্য। বিকেলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 19 জুন হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7:30 শুরু হয়ে 11:36 পর্যন্ত পিক আওয়ার থাকবে। এই সময় প্রতিটি ট্রেন 8 মিনিট পর পর ছাড়বে। একইভাবে মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনের পিক আওয়ার শুরু হবে দুপুর 2:25 বলবৎ থাকবে রাত 8:32 পর্যন্ত। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সবশেষ ট্রেন ছাড়বে রাত 9টায়। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানান, ঈদুল আজহার দিনে বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। মেট্রো রেলে পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস বহন করা যাবে না বলেও জানানো হয়েছে। ব্যাংক ঋণের সুদের হার 12% নির্ধারণ না করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়বে বলে শঙ্কা দোকান মালিক সমিতির। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা বলেন, লাগামহীন সুদের কারণে বিপাকে আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এছাড়া ভ্যাট ও ট্যাক্স ও লাইসেন্সের সনদ টানিয়ে রাখার নিয়মের কারণেও তারা হয়রানির শিকার হচ্ছেন। দোকান মালিক সমিতির দাবি, বাজেটে অতি ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য কোনো সুবিধা রাখা হয়নি। অর্থনৈতিক সংকট বিবেচনায় ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িতদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। সেনাবাহিনীতে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নতুন মাল্টিপারপাস শেড হল 46 এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এর ফলে জাতীয় ও সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ঢাকা সেনানিবাসে হল 46 উদ্বোধনী অনুষ্ঠানে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেনাপ্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও সেনা সদরের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোর সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে কোর অব সিগন্যালস। বিকেলে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ সময় সেনাবাহিনীর কোর অব সিগন্যালস এর একটি চৌকস দল সামরিক রীতিতে মনক্কো কুচকাওয়াজ প্রদর্শন করে। বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে জেনারেল SM শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালস এর কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বক্তব্য রাখেন। দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। আশা প্রকাশ করেন সেনাবাহিনী কোর অব সিগন্যালস আধুনিক যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। এর আগে যশোর সেনানিবাসের বিদায়ী দরবার অনুষ্ঠানে সেনাবাহিনীর যশোর এরিয়ার সেনা সদস্যদের সাথে মত বিনিময় করেন সেনাপ্রধান।
আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও গাজার মুসলমানদের জন্য মানবিক সহায়তা, এনজিওদের বিরুদ্ধে অপতৎপরতার অভিযোগ তুলে ব্যবস্থা এবং কোরবানির চামড়ার ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দেশের বিত্তবান সহ জনগণকে গাজাবাসীর জন্য আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসার দাবি জানান। ইসরায়েলি পণ্য বর্জন ও বয়কটের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ধর্মান্তর চেষ্টার অভিযোগ তুলে কিছু খ্রিস্টান এনজিও ও মিশনারির কার্যক্রম বন্ধের দাবিও জানানো হয়। দরিদ্রদের হক, কোরবানির চামড়ার অবমূল্যায়নে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনী সদর দপ্তরে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্ট সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি একথা বলেন। বিমান বাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 125 জন সদস্য যাচ্ছে। পরে বিমান বাহিনী প্রধান মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমোডর মোহাম্মদ মাহফুজ উদ্দিন। নির্যাতনের শিকার অসচ্ছল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার ও অটোরিকশা বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিকালে পৌর ভাসানী মিলন আয়তনে এই অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে হয়ে গেল রিটেল এশিয়া অ্যাওয়ার্ডস 2024। দুটি পুরস্কার জিতেছে দেশীয় ব্র্যান্ড অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রেখে রিটেল ফুটওয়্যার ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার বাংলাদেশ এবং সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার বাংলাদেশ, এই দুই ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেনজিরের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু রিমান্ডে। হঠাৎ বৃষ্টিতে জবুথুবু পশুর হাট, নাসনানাবুদ ব্যাপারীরা, গরুবাহী গাড়িতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপির। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, 2-3 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ। উন্নয়ন সইতে না পেরে সরকারের উৎখাত চায় বিএনপি, মন্তব্য নানকের। লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার বিরোধী নেতাদের। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা, সরকারি ব্যয়ের লাগাম টানার পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।